টিকেল এক্সাম দেওয়াটা আর কি। তো আমরা স্টার্ট করি। সো এইটার মেইন আইডিয়াটা হলো আমাদের HIS ডেটা যেটা আছে, হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে, প্রায় 14,000 হাউস হোল্ড। কিছু কিছু সেকশনে এটা মনে করো আহ তোমার কিছু কিছু সেকশনে 14,000 হাউস, যেগুলা কিছু কিছু ইনফরমেশন আছে আমাদের হাউস হোল্ড লেভেলে ডেটা। সো এটা এটা বুঝতে হলে তাহলে আমি আমি কয়েকটা এক্সাম্পল বলি, যে এক্সাম্পল গুলা দিয়ে তোমরা বুঝতে পারবা। তো আমি তোমাদেরকে দুই একটা এক্সাম্পল দেওয়ার পর আমি আরো কয়েকটা এক্সট্রা প্রশ্ন করব, তোমরা কয়েকজন আনসার দেওয়ার চেষ্টা করবা, যাতে করে কোনটা হাউস হোল্ড লেভেল কোনটা ইন্ডিভিজুয়াল লেভেল এটা যাতে বলতে পারো। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আপনার পরিবারে কয়জন মেম্বার আছে, আপনার আহ পরিবারের সদস্যদের মোট ল্যান্ডের পরিমাণ কতটুকু, তারপর হচ্ছে আপনার পরিবারের মাসিক ইলেকট্রিসিটি বিল কত, তারপর হচ্ছে আপনার আহ পরিবারে আপনার ফ্যামিলিতে আপনাদের বাসায় কি কারো না কারো কাছে বা ইন্টারনেট কানেকশন আছে কিনা, তারপর হচ্ছে আমরা যদি জিজ্ঞেস করি আপনার বাসায় ফ্যান কয়টা, ফ্রিজ কয়টা। তাহলে এই যে যে ইনফরমেশন গুলা, এগুলো সবগুলা কিসের? সবগুলো হাউস লেভেলে, পরিবারে। এখন আমি আরেকটা মডিউল আমি জানতে চাই হচ্ছে পরিবারের প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা তাদের বয়স, তাদের এডুকেশন, তারপর হচ্ছে তাদের পেশা, সেখান থেকে ইনকাম। সো এরকম কিছু ইনফরমেশন আছে। সো আমরা হাউস হোল্ড থেকে বের হয়ে এখন হাউস হোল্ডের প্রত্যেকটা মেম্বারের একটা ইনফরমেশন নিচ্ছি। তো এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা, কারণ এগুলো এক একজনের জন্য আলাদা আলাদা। এখন আমরা যদি একটা সেকশন করি যেখানে হচ্ছে ফিমেলদের বিভিন্ন হেলথ রিলেটেড, বিভিন্ন ফার্টিলিটি রিলেটেড বিভিন্ন ইস্যু সম্পর্কে একটা সেকশন থাকে, যে সেকশনটা হচ্ছে তোমার 15 বছর উপরে কিন্তু 49 ইয়ার্স এর নিচে। তাহলে ওই সেকশনে ওই হাউস হোল্ডের প্রত্যেকটা সদস্যের ইনফরমেশন আসবে না, শুধু ওই সদস্যগুলোর ইনফরমেশন আসবে যাদের বয়স 15 বা তার থেকে উপরে কিন্তু 49 এর নিচে। তার মানে এটি ইন্ডিভিজুয়াল ডেটা, বাট নট অল দ্য মেম্বার্স, ওই হাউস হোল্ডের কয়েকজনের। তো আমরা যদি এমন একটা সেকশন থাকে যে সেকশনটা হচ্ছে তোমার বিভিন্ন শিশুদের আহ, জন্মগ্রহণ, তাদের ব্রেস্ট ফিডিং, তারপর হচ্ছে তাদের অন্যান্য কি ধরনের তারা মানে তাদের আহ অথবা ল্যাকটেটিং মাদারদের তোমার কি ধরনের হেলথ ইস্যু, এগুলো সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি, তো ওই সেকশনে যদি আমরা বলি যে আমরা মানে 0 বছর, 0 মাস থেকে, মানে 0 ডেজ থেকে আমরা যদি বলি যে 2.5 ইয়ার্স পর্যন্ত যারা আছে তাদের ডেটা নেব, তার মানে হচ্ছে ওইটা ইন্ডিভিজুয়াল ডেটা, কিন্তু বয়স লিমিট হচ্ছে 0 থেকে তোমার 2.5 ইয়ার্স। তো এইভাবে আমাদের কিছু ডেটা, এক এক সেকশনে এক এক ধরনের ডেটা থাকে। তাহলে আমরা যে ডিল গুলো করব, কিছু কিছু হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে ডিল করব ডেটাটা, কিছু কিছু হচ্ছে আমরা হাউস হোল্ড লেভেলে ডিল করব। তো এই যে এটা এটা মানে খুবই টেকনিক্যাল ওয়ার্ক, যে তুমি কোনটা হাউস হোল্ড লেভেল কোনটা ইন্ডিভিজুয়াল লেভেল এই জিনিসগুলো বোঝা। So, আমি শেয়ার দেওয়ার আগে আমি দাঁড়াও তোমাদেরকে একটা কোশ্চেন নিয়ে দেখাই। দেখতে পাচ্ছ? জি স্যার।
আচ্ছা, তো এই কোশ্চেনিয়ারটা 85 পেজ। এখানে দেখো হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে 2022। তো এখানে প্রথম সেকশনটা হচ্ছে তোমার, এখানে এটাকে বলা হয় হচ্ছে তোমার কনসেন্ট পেপার। তো যে কোনো সার্ভেতে তোমার একটা কনসেন্ট থাকে, যে কনসেন্ট হচ্ছে এটা হচ্ছে রিসার্চ ইথিক্স আছে। সো রিসার্চ ইথিক্স হলো তুমি আহ যারা তথ্য দিতে চায় না তাদের থেকে তথ্য নেওয়া যাবে না, এবং সে ওটার যে তোমাকে তথ্য দিতে রাজি আছে সেটা তোমাকে বলতে হবে যে তুমি আসলে কি জন্য আসছো, তুমি কি রিলেটেড প্রশ্ন করবে, তোমার এখানে কতক্ষণ সময় লাগতে পারে, এই ধরনের বিভিন্ন আহ তোমার একটা কনসেন্ট নেওয়ার জন্য তোমাকে একটা কিছু বলতে হয় যে তুমি তোমার ইস্যুটা কি নিয়ে তুমি সার্ভে করতেছো এবং সেটার জন্য কতক্ষণ সময় লাগতে পারে এবং কি কি ইনফরমেশন থাকবে। এখানে খুব বেশি সেন্সিটিভ ইনফরমেশন থাকবে না, বা কিছু সেন্সিটিভ ইনফরমেশন থাকলে ওইগুলো সহ সব তাকে একটা আইডিয়া দেওয়া যে এই টাইপের একটা কিছু জিজ্ঞেস করবো। তো এখানে দেখো, হ্যাঁ বলো, কে একজন। স্যার আচ্ছা, যারা ইনফরমেশন দিতে চায় না, তো তাদের ইনফরমেশন মিসিং থাকার কারণে কি আমাদের যে এই আয় ব্যয় জরিপ এটা কি একটু ইনকারেক্ট হবে না? মানে আমরা কারেক্ট হিসাবটা পাচ্ছি না। হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে। তো এটা অনেক সময় অ্যারাইজ করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যেটা হয় হচ্ছে তোমার যদি তোমার এই সার্ভেতে সিস্টেমেটিক ওয়েতে ওয়ান সেগমেন্ট অফ দ্য হাউস হোল্ডস তারা যদি ভলান্টিয়ারলি এখানে পার্টিসিপেট না করে, তখন এই ধরনের কেসে তোমার দেখা যায় অনেক সময় ডেটাটা একুরেট রিফ্লেকশন করে না। কিন্তু যদি সিস্টেমেটিক ডিফারেন্সটা ক্রিয়েট না হয় তেমন বেশি, খুব বেশি অসুবিধা হয় না। So, আমি অনেক সময় বলি তুমি বাংলাদেশে যে সার্ভে গুলা হয় মোস্ট অফ দা কেসে এটা মানে বলতে খারাপ শোনায়, তারপর আমি বলতেছি, যারা বলে যে এটা ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ, আসলে ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ খুব বেশি বাংলাদেশে সার্ভে করতে পারে না। যে সার্ভে গুলা হয় মোস্টলি তোমার রুরালের মোটামুটি তুমি আপার ক্লাস লোয়ার ক্লাস সবাইকে যেতে পারবা, কিন্তু আরবানে ওয়ান সেগমেন্ট অফ পপুলেশনের কাছে তুমি কখনো রিচ করতে পারবা না। ফর এক্সাম্পল তুমি বসুন্ধরায় গিয়ে, উত্তরায় গিয়ে, তারপর হচ্ছে তুমি বনানী, গুলশান, এদিকে তোমার দেখবা ওয়ান সেগমেন্ট অফ দা পিপল এখানে কোনোভাবেই এখানে এইসব ইয়েতে অ্যাটেন্ড করে না। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে ঠিক আছে ওকে, আমাদের ওই পপুলেশন ওরা বাদ, সো বাকি যারা আছে মনে করে একেবারে টপ 1% যদি বাদ দিই, বাকিগুলো কিন্তু খুব বেশি সমস্যা নাই। তো ওখানে ইয়ে না হয়। কিন্তু যদি সার্ভেটা একটু ডিফারেন্ট হয়, ফর এক্সাম্পল তুমি যদি মনে করো যে আম, এমন একটা সার্ভে যে ফিমেলদের মনে করো এম্পাওয়ারমেন্ট বা ফিমেলদের জেন্ডার বেস ভায়োলেন্স এই ধরনের কিছু কিছু ডেটা যদি তুমি নিতে চাও, ওখানে যদি মনে করো একটা অংশ যদি ফর এক্সাম্পল যারা তুমি কনসেন্টটা যখন শোনাবা, ফর এক্সাম্পল ওখানে যখন মহিলাদের এই ইস্যুগুলো বলবা, যদি কোনো সেগমেন্ট অফ পিপল যদি অটোমেটিক্যালি বাদ পড়ে যায়, মনে করো এখানে এমন সেগমেন্ট আছে যে যারা রিলিজিয়াস খুব বেশি ইয়ে করে, ওরা যদি বলে যে না আমরা এইসব ধরনের তথ্য দেব না, তখন কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে। কিন্তু অন এন এভারেজ এটা খুব বেশি সমস্যা হয় না। ওকে, আমরা যাই। তো দেখো এই যে এখানে অনেকগুলো সেকশন আছে দেখো। প্রথম হচ্ছে সেকশন 1। এই যে দেখো এই ডেটাটা মনে করো কোন বিভাগের, কোন জেলায়, কোন সিটি কর্পোরেশন এরিয়াতে আছে কিনা, পৌরসভা, ইউনিয়ন, মৌজা, মহল্লা, এটা এগুলো হচ্ছে সব হাউস লেভেলে। তো কে কোন বিভাগে, কেউ তো দুই বিভাগে এট এ টাইম বসবাস করতে পারে না, কেউ একই জেলার বাইরে দুই জেলায় বসবাস করতে পারে না এট এ টাইম একটা হাউস হোল্ড। তো এই জন্য তুমি দেখবে এই ধরনের ডেটাগুলো যেগুলো এগুলো হচ্ছে তোমার হাউস লেভেল। এখন দেখো এইখানে একটা প্রশ্ন, এই যে দেখো একদম শুরুতে বলতেছে খানার একটা মোবাইল নাম্বার নিছে। খানা মানে হচ্ছে পরিবার। সো খানার আলাদা একটা ডেফিনিশন আছে। তোমরা যারা কেউ যদি প্র্যাকটিক্যাল রিসার্চ করতে যাও কিংবা হচ্ছে কোনো রিসার্চ অর্গানাইজেশন কাজ করে, খানা বলতে যেটা বোঝায় যে এক হাঁড়িতে রান্না বান্না করে, একই ছাদের নিচে বসবাস করে, অ্যাটলিস্ট গত 6 মাসের মধ্যে এক দুইবারও আসা যাওয়া আছে এরকম। তারপর হচ্ছে সকল সিদ্ধান্ত মোটামুটি সবাই একসাথে মিলে নিয়ে থাকে বা কিংবা হচ্ছে একসাথে থাকে, এদেরকে আমরা খানা সদস্য বলি।
ফর এক্সাম্পল মনে করো খানার 6 জন মেম্বার আছে আমাদের জেনারেলি। এখন মনে করো আমি ঢাকায় থাকি। So আমি আমি আমার বাসায়, আমার গ্রামের বাড়িতে আমি, আমার মা বাবা আছে, কিন্তু আমি সেখানে মনে করো 3 বছর যাই না, এক্সাম্পল। আমি কিন্তু ওই ওই পরিবারের, আমার খানার কিন্তু আমি সদস্য না। তো এই ধরনের কিছু ডেফিনেশন আছে, ওইগুলো একটু ক্রিটিক্যাল, সেগুলো তোমরা পরে রিসার্চ থেকে আস্তে আস্তে বুঝে যাবা। তো এখানে দেখো প্রথম হচ্ছে ওই পরিবারে, দেখো এই যে দেখো এখানে প্রথম জিজ্ঞেস করছে খানার মোট সদস্য সংখ্যা কতজন। ওকে, খানার মোট সদস্য সংখ্যা যদি আমি 5 জন দিই, তাহলে এখানে আইডি কয়টা হবে? 1 2 3 4 5। সেই পাঁচটা মেম্বারকে তুমি 1 দিবে, 1 2 3 4 5। 1 হচ্ছে হাউস হোল্ড হেড, অর্থাৎ খানা প্রধান, অর্থাৎ একটা পরিবারের প্রধান। So একটা পরিবারের প্রধান সেটা কিভাবে সিদ্ধান্ত হয়, সেটা হচ্ছে ওই পরিবারের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব ও ওর সিদ্ধান্ত মোটামুটি সবাই মেনে নেয়, এবং ও মোটামুটি পুরো পরিবারের কন্ট্রোল ওর কাছে থাকে মোস্ট অফ দা কেসে। তাকে আমরা বলি হাউস হোল্ড হেড। সো বাংলাদেশে দেখবা অ্যাবাউট 90 or 88% হাউস হোল্ড হেড হচ্ছে মেল, বাকি 12% হচ্ছে ফিমেল। সো ফিমেল যেখানে থাকে দেখবে তারা হয় ডেস্টিটিউট উইমেন, অর হচ্ছে তোমার উইডো, এই ধরনের, যে ওই পরিবারের বয়স্ক দাদা দাদিদের মধ্যে কেউ যদি বেঁচে থাকে তারা অনেক সময় হয়। তো এই ধরনের কিছু কেস, অথবা একটা পরিবার যার হাজবেন্ড বিদেশ থাকে কিন্তু তার পরিবার এখানে আছে, সো ওই ফিমেলটা হচ্ছে হাউসহোল্ড হেড। সো 1 নাম্বার আইডি দেওয়া হয় হাউসহোল্ড হেড কে। সো বাকি 4 জনের মনে করো আমার এখানে ডেটা আছে, আরো আরো 4 জনের, তাহলে টোটাল 5 জন। সো এরকম এইটা যখন তুমি 5 দিবা তখন 5 জনের জন্য আলাদা আলাদা। আচ্ছা, আপনি আপনার পরিবারের খানা প্রধান যিনি আছে তার নাম কি? ওকে, তার নাম বললো, ওকে উনার জেন্ডার, উনি মেল নাকি ফিমেল সেটা, আর উনার বয়স, এটা। এরপর দ্বিতীয় নাম্বার, তার নাম, তার জেন্ডার, তার বয়স। তৃতীয়, এইভাবে করে 5 জনের নিবে। তাহলে এখন বলো এই ইনফরমেশনটা কি ইন্ডিভিজুয়াল লেভেল না হাউস হোল্ড লেভেল? হাউস হোল্ড লেভেল। কিভাবে হাউস হোল্ড লেভেল হয়? স্যার ইন্ডিভিজুয়াল লেভেল। ইন্ডিভিজুয়াল লেভেল, ও ওই আচ্ছা পরিবারের আচ্ছা। 5 জন সদস্য আমি সেপারেট ইনফরমেশন দিচ্ছি, তার নাম, তার বয়স, তার জেন্ডার। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল। ওকে, আমরা আর একটু যাই। So, এরপরে দেখো এখানে আবার জিজ্ঞেস করতেছে, দেখো বলতেছে খানা সংক্রান্ত তথ্য সকল সদস্য, তার মানে হচ্ছে সকল সদস্য যেহেতু বলছে, একেবারে নিউবর্ন থেকে শুরু করে একেবারে ওই পরিবারের হাইয়েস্ট এজে যারা আছে সবাই এটার মধ্যে ইনক্লুডেড। তো প্রথম জিজ্ঞেস করতেছে, দেখো ওকে 1 নাম্বার মেম্বার, 1 নাম্বার যাকে দেওয়া হয়েছে উনি মেল নাকি ফিমেল। তো উনার ওই আগে তো আছে, আবার এটা নিয়ে নিচ্ছে, এটা এটা দেখা যায় অনেক সময় নেওয়া হয়, নেওয়ার দরকার হয় না। আচ্ছা, খানা প্রধানের সাথে উনার সম্পর্ক কি? দেখো খানা প্রধানের সাথে উনার সম্পর্ক কি? এই যে দেখো খানা প্রধান নিজে, তার মানে হচ্ছে এইখানে যে এই খানা প্রধানের সাথে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে খানা প্রধান এই হচ্ছে তোমার পরিবার প্রধান, আর বাকিগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করছে। আহ যদি খানা প্রধান ফিমেল হয় তাহলে জিজ্ঞেস, যদি ওর হাজবেন্ড ও থাকে কিন্তু সে কন্ট্রোল খুব বেশি নাই, তখন এই দ্বিতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় নাম্বার মনে করো ওই ও আছে, তো ওর সাথে সম্পর্ক হলো যে খানা প্রধানের সম্পর্ক হচ্ছে ওর ওর স্বামী, দ্বিতীয় জন। এরপরে পুত্র কন্যা, এইভাবে করে একটা সম্পর্ক এখানে 14টা তোমার আছে, এরকম। তো এরপর বয়স, বয়স বলতে বলছে পূর্ণ সংখ্যা। এরপর হচ্ছে তার রিলিজিয়ন কি, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা। তার বৈবাহিক অবস্থা কি, বিবাহিত নাকি অবিবাহিত, তো এইভাবে করে সব আছে। তার প্রথম বিবাহের বয়স এটা আছে। তারপর হচ্ছে তোমার উপার্জনকারী, দেখো এই যে এই অংশটা, এই যে উপার্জনকারী, এটা কি ব্র্যাকেটে কি লিখছে দেখো তো, 5 ইয়ার্স প্লাস। তার মানে হচ্ছে এই প্রশ্নটা কাদের জন্য? যাদের বয়স 5 বছর বা তার তার বেশি, তাদেরকে জিজ্ঞেস করেছে আপনি কি কোনো উপার্জন করেন নাকি করেন না, কোনো উপার্জনের সাথে জড়িত আছে কিনা। এরপর হচ্ছে গত গত 5 বছরে বা 6 মাসের বেশি, 6 মাসের অধিক সময় সে বিদেশে অবস্থান করেছে কিনা। এরপর হচ্ছে বিদেশে অবস্থান করলে এই ধরনের কিছু ইনফরমেশন আছে, এখানে অনেকগুলো ইনফরমেশন দেখবা। তো এইরকম করে এটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল লেভেলের ডেটা এগেইন। এরপরে দেখো আমরা আরেকটা ইয়েতে যাই। এটা কোশ্চেনিয়ার বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যারা একদম বড় স্কেলে ডেটা নিয়ে কাজ করতে হবে তোমাকে কিন্তু এই এই
এই ইস্যুগুলা। এরপর এখানে তোমার শারীরিক অক্ষমতা, তারপর হচ্ছে কোনো ধরনের তার আহ শ্রবণ শক্তি বা চোখের দেখা কিংবা হাঁটা চলাফেরা কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এই ধরনের কিছু ডেটা জিজ্ঞেস করে। হ্যাঁ, বলো। স্যার এখন ধরি যে একজন লোক সে অনেক বছর যাবৎ বিদেশ আছে, তাহলে হুম। এখন তারই পাঠানো রেমিটেন্স কিন্তু তার পরিবারের সবাই খাচ্ছে, তাহলে তাকে কেন খানার অন্তর্গত করব না? মানে যেহেতু সে মনে করেন স্যার 8 বছর 9 বছর 10 বছর যাবত আছে বাইরে, তখন হুম। তো তার রেমিটেন্স গুলাই তো ওনার ফ্যামিলি পাচ্ছে হ্যাঁ, না, তো রেমিটেন্স এর আলাদা সেক্ষেত্রে। অংশ আছে, সেটা আছে, কিন্তু খানার আলাদা একটা ডেফিনেশন আছে, বুঝছো? এটা হচ্ছে একদম জি। গ্লোবাল একটা প্র্যাকটিস আর কি। এইচআইএস মানে হাউস হোল্ড সার্ভেতে এই ধরনের একটা ইস্যু আছে যে খানার সদস্য বলতে কাদেরকে বোঝায়। সো ওই ডেফিনেশনে যদি 5 বছর থাকে তাহলে সমস্যা নাই, বুঝছো? হুম হুম। জি স্যার। ডেফিনেশন আলাদা, মোস্ট কেসে 6 মাসটা ইউজ করে আর কি। জি তো স্যার। এই সেকশনটা, তাও এটা দেখো, এই শারীরিক সক্ষমতা বা অক্ষমতা যেটাই জিজ্ঞেস করে বলি না কেন, সো হাঁটা চলাফেরা করতে পারে নাকি পারে না, এই ধরনের যে প্রশ্ন, এগুলো প্রত্যেকটা মেম্বারের, এখানে কিন্তু বয়সের কোনো লিমিট নেই। 1 2 3 4 5 এদেরকে তোমার। এরপর হচ্ছে এটা হচ্ছে এমপ্লয়মেন্টের ডেটা, অনেক ডিটেইল, এগুলো এগুলো বুঝতে গেলে একেবারে মানে অনেক সময় দিতে হবে। তোমাদেরকে আমি যতটুকু আপাতত বুঝানো ততটুকু আমি বুঝাচ্ছি। So, এইখানে একটা সেকশন আছে, এটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট। আমাদের স্টুডেন্টদের একটা অংশ তোমার মনোগ্রাফ করার সময় সোশ্যাল সেফটি নেট নিয়ে কাজ করে। তো এই সেকশনটা হচ্ছে তোমার সোশ্যাল সেফটি নেট গত 12 মাসে 1 বছরে কোনো সেফটি নেট পেয়েছে কিনা, হ্যাঁ না পেয়ে থাকলে, যদি হ্যাঁ হয় গত 12 মাসের কোন কর্মসূচিতে পেয়েছে। এখানে দেখবা কর্মসূচির একটা কোড আছে, এই যে একটু নিচে গিয়ে দেখায়। আহ, কর্মসূচি বলতে সরকারের কি প্রোগ্রাম থেকে, এই যে দেখো কোড 1 কোথায়, এই যে দেখো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর হচ্ছে ল্যাকটেটিং মাদার জন্য ওই যে এদেরকে দিয়ে বীর মুক্তিযোদ্ধা ভাতা, তারপর হচ্ছে ভিজিডি, ভিজিএফ। তো এগুলা এগুলো অনেকগুলা তোমার এই কোড আছে, এই কোড অনুযায়ী তারা বসায় যে কোনটা পায়। ওকে, সো এই কোডটা এখানে যদি বসায় তাহলে কোনটা পায়, তারপর হচ্ছে এই কর্মসূচিতে কবে অন্তর্ভুক্ত হয়েছে, তারপর হচ্ছে এই কর্মসূচি থেকে সর্বশেষ কোথায় পাইছিল, কিভাবে পাইছিল, নগদে নাকি এটা, আবার যদি ওকে নগদে যদি টাকায় পায় তাহলে কত টাকা, আর যদি কোনো দ্রব্য পায় তাহলে দ্রব্যতে জিজ্ঞেস করে কত কেজি পাইছেন, যদি কেজিতে হয় কেজিতে, লিটার হচ্ছে লিটারে, তারপর জিজ্ঞেস করছে প্রতি কেজির দাম কত, এগুলা করে তারপর তোমার এগুলা এই টাকাগুলোকে যোগ করে হাউজহোল্ড লেভেলে তুমি ইয়ে বের করতে পারবা যে বাংলাদেশে কত পার্সেন্ট পরিবার তোমার, এখানে 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 ব্যক্তি অনুযায়ী আছে, হাউজহোল্ড লেভেল আছে, ইন্ডিভিজুয়াল লেভেল আছে, পরে সেটাকে তোমার ইয়াতে নেওয়া যায়, হাউজহোল্ড লেভেলে নিয়ে যায়। ইন্ডিভিজুয়াল কেন নিছে, এখানে দেখবা তুমি 1 নাম্বার যে হাউজহোল্ড, 1 নাম্বার যে মেম্বার, তো রেসপন্ডেন্ট আইডি যখন বসাবে, মনে করো 3 নাম্বার মেম্বার হচ্ছে একটা স্টুডেন্ট যে স্কুলে যায়, সে হচ্ছে স্কুল স্টাইপেন্ড পায়, তখন তার তার এখানে স্কুল স্টাইপেন্ড এটা অ্যাড হবে। 1 নাম্বার মেম্বার আছে অনেক বয়স্ক, তার 80 বছর বয়স, সে বয়স্ক ভাতা পায়, তাহলে 1 নাম্বার আইডি ক্রিয়েট হবে, এখানে 3 নাম্বার আইডি ক্রিয়েট হবে, বাকিগুলো কিছু হবে না। কোনো পরিবারে যদি 10 জন পায় তাহলে যে 10 জন আছে সেই 10 জনের জন্য আলাদা তোমার কোড ক্রিয়েট হবে। তো এইভাবে করে তোমার এই ডেটা গুলা করতে হয় আর কি। ভেরি কমপ্লেক্স, তোমার তোমার যারা এই ধরনের কাজ করতে হয়, সেই জন্য বললাম তোমাদেরকে আমি যে কোশ্চেনের টাস্কে যে ডু ফাইলটা দেবো, এই ডু ফাইলটা একটু করার চেষ্টা করো। তো এডুকেশন নিয়ে যদি কেউ কাজ করতে চাও, যে আম, তোমার তখন তারা এই সেকশনটা, এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত। তো চিঠি পড়তে পারে কিনা, চিঠি লিখতে পারে কিনা, শিক্ষা গ্রহণ করেছে কিনা, করলে কতটুকু পর্যন্ত পড়াশোনা করছে, তারপর হচ্ছে প্রথম শ্রেণী ভর্তি হওয়ার বয়স কত, তো এই ধরনের। তো তুমি এখানে এখানে খুব ইন্টারেস্টিং একটা ইয়ে করতে পারো, যে তোমার আহ, যাদের বয়স বর্তমানে 10 থেকে মানে মনে করো 4 থেকে 14 থেকে 21 আছে, এটা একটু ঝামেলা আছে। তো হয়তো তোমরা তোমরা কেউ যদি এরকম একটা রিসার্চ করতে চাও হচ্ছে যে আসলে
স্কুলে ভর্তি যে করায় কোন ফ্যামিলি গুলা কোন কত বছর বয়সী স্কুল সন্তানকে স্কুলে পাঠায়। তো সন্তানকে একটু আর্লি, যে মনে করো 4 বছর বা 5 বছর যদি তোমার 5 বছর যদি ভর্তি করাতে পারে, তো অনেক সময় যে একেবারে প্লেতে গেল বা অন্য অন্য যেগুলা খুব বেশি টেকনিক্যাল, অত বেশি না, তো এই ধরনের ইয়েতে দেখা যায় তুমি দেখবে একটু বেটার কোয়ালিটির, বেটার সোসিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স পরিবারগুলো দেখা যাবে তাদের শিশুকে একটু আর্লি যে মোটামুটি দিই। তো এই ধরনের কেউ একজন হয়তো এটা নিয়ে করতে পারো যারা এডুকেশন নিয়ে কাজ করতে চাও। তো এডুকেশন নিয়ে যদি কেউ কোনো কাজ করতে চাও তাহলে তারা এই সেকশন নিয়ে কাজ করতে হবে আর কি। ওকে, শিক্ষা সংক্রান্ত এটাও ইন্ডিভিজুয়াল ওয়াইজ, কিন্তু একটু বয়সের দেওয়া আছে, বার দেওয়া আছে 5 বছর বা তার উপরে। কারণ 5 বছর নিচে ওরা তো আসলে স্কুলে যায় না। তো কারো যদি তোমার লং টার্ম, আমরা যেটা বলি যে তোমার ক্রনিক ডিজিজ আছে কিনা, সো ক্রনিক ডিজিজের এখানে এখানে এটা। সো রিসেন্টলি আমাদের এক স্টুডেন্ট একটা কাজ করছে, যেমন আমি ওকে কিছু হেল্প করছিলাম, সে হচ্ছে ক্রনিক ডিজিজের সাথে হাউজহোল্ড প্রপার্টির একটা সে সম্পর্ক দেখানোর চেষ্টা করছে। কারণ ক্রনিক ডিজিজটা হাউজহোল্ডকে হয়তো তার একটা তোমার বিসিএস সাইকেল, যে আমরা যেটা বলি যে তোমার তার যে দুষ্টচক্র, এটার মধ্যে হয়তো ফেলার একটা তৈরি হয় আর কি, সম্ভাবনা তৈরি হয়েছে। এটার সাথে ওইটার লিঙ্ক দেখাই সে একটা কাজ করছে। ওকে, এখন আমি যাই হচ্ছে তোমাদেরকে একটা দেখাবো, যেটা হচ্ছে তোমার উম, এই যে দেখো, গৃহ সংক্রান্ত। আপনার পরিবারে কয়টি কয়টি মোট কক্ষ আছে, পৃথক খাবার ঘর আছে কিনা, তারপর হচ্ছে আপনার ঘরের দেয়াল কি, তারপর স্যার আপনাকে শোনা যাচ্ছে না। টাইপয়েড তো পানিবাহিত, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে হচ্ছে ওই লেবারের ওই অংশটা থেকে চাইল্ড লেবার কাউন্ট করা যায় কিনা। হ্যাঁ, চাইল্ড লেবার নিয়ে অনেকে কাজ করছে। তো এখানে পানিবাহিত যে রোগগুলো আছে সেটার সাথে যদি তুমি ওই রোগের সাথে যদি অ্যাক্সেস টু ওয়াটারের একটা সম্পর্ক দেখাতে চাও, তাহলে তুমি কিন্তু এটা ইউজ করতে পারবা। ঠিক আছে, ওকে। এগুলো কিন্তু সব হাউস লেভেল ইনফরমেশন। তারপর হচ্ছে আমি তোমাদেরকে এই যে দেখো, জমির মালিকানা। সো চাষযোগ্য জমি কতটুকু আছে, বসত বাড়ি কতটুকু, অনাবাদি কতটুকু, বর্গা দেওয়া এটা কতটুকু, তারপর হচ্ছে বন্ধক নেওয়া এগুলো কতটুকু, সেগুলো কিন্তু সব হাউস লেভেল, এখানে কোনো ইন্ডিভিজুয়াল ডেটা নাই। আরেকটা অংশ আছে হচ্ছে, আমি তোমাদেরকে দেখা, সো এই যে দেখো রেমিটেন্স নিয়ে যে কেউ একজন প্রশ্ন করছিল, রেমিটেন্সের ডেটাটা এখানে আছে। সো কোশ্চেনিয়ার বোঝা কিন্তু যে কোনো রিসার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা। তুমি কোশ্চেনে যদি না বোঝো তাহলে তোমার এই ধরনের ডেটা সেট নিয়ে তুমি সারা জীবনে কোনো কাজ করতে পারবা না। তোমার ওই পুরো জিনিসগুলো শিখতে হয় এখান থেকে। এটা হচ্ছে হাউস হোল্ডের এক্সপেন্ডিচার, আমরা এটা নিয়ে কাজ করব। আমি দেখাচ্ছি, আমরা এটা এটা দিয়ে স্টার্ট করব। আমি দেখি 44। এইটা দেখো, এই অংশটা আমরা অনেক সময় ইউজ করি, যে নিচের এইগুলো হচ্ছে, তুমি দেখবা বিভিন্ন রিসার্চে বলতেছে হাউস হোল্ড ইনকাম অনেক সময় তোমার হাউস হোল্ডের তোমার ইকোনমিক স্ট্যাটাসটা রিফ্লেক্ট করে না। তো সেই জন্য আমরা যখন করি, তো আমরা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে কিছু তোমার ওয়েলথ ইন্ডেক্স করি।
সে এই ওয়েলথ ইন্ডেক্স হচ্ছে এই যে দেখো হাউস হোল্ডের কাছে কি কি ওয়েলথ আছে, পড়ার টেবিল কয়টা, টিভি কয়টা, তোমার সোফা, আলনা, কার্পেট, তারপর হচ্ছে টেলিভিশন সেট, ফ্রিজ, অন্যান্য অনেক কম্পিউটার, সেলাই মেশিন, তারপর হচ্ছে অন্যান্য গিজার আছে কিনা, ওয়াটার ফিল্টার আছে কিনা, এই ধরনের অনেকগুলো ডেটা আছে। এগুলো দিয়ে অনেক সময় তোমার হাউস হোল্ডের ওয়েলথ ইন্ডেক্সিং করে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। এই যে এইখানে হচ্ছে সবচেয়ে আহ, একটা আমি এটা দেখানোর জন্য আসছি, হাউস হোল্ডের ফুড সিকিউরিটি করার জন্য 8টা প্রশ্ন আছে। ফুড ইনসিকিউরিটি এক্সপিরিয়েন্স স্কেল, এফআইএস স্কেল। এই এফআইএস স্কেল হচ্ছে 8টা প্রশ্ন জিজ্ঞেস করবে। এই 8টা প্রশ্নটা হচ্ছে যত বেশি সামনের দিকে যাবে তত বেশি হচ্ছে তার মানে ফুড সিকিউরিটিটা তত একটু সিভিয়ার লেভেলে চলে যায় আর কি, মানে তত খারাপ অবস্থা। তো এরকম ধরো এখানে জিজ্ঞেস করছে গত 12 মাসে এমন হয়েছিল কিনা আপনার পরিবারে আপনি বা কোনো সদস্য টাকা বা সম্পদের অভাবে আপনাদের খাওয়ার মতো যথেষ্ট খাবার ছিল না, এমন কোনো মানে খাবার ছিল না, এর জন্য কোনো দুশ্চিন্তা হয়েছিল কিনা, হ্যাঁ অথবা না। তো যদি হ্যাঁ হয় তার মানে হচ্ছে ওর এই ধরনের দুশ্চিন্তা ছিল, আর না হলে তো না, আর জানি না নির উত্তর এখানে আছে। বেশিরভাগ হ্যাঁ না দিন। গত 12 মাসে এমন হয়েছে কিনা আপনি বা আপনার পরিবারের সম্পদ বা টাকার অভাবে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে পারছিল না কিনা। যদি হ্যাঁ হয় তাহলে পারছিলেন না, হ্যাঁ হলে তার মানে হচ্ছে আসলে তার এটা খেতে পারে নাই, আর না হলে সমস্যা নাই। এইটা ইন্টারেস্টিং দেখো, মাত্র অ- গত 12 মাসে এমন কোন সময় গিয়েছিল কিনা উনি বা উনার পরিবারের টাকা বা সম্পদের অভাবে মাত্র অল্প কয়েক ধরনের খাবার খেতে হয়েছিল কিনা। ফর এক্সাম্পল ডাল দিয়ে খাচ্ছে সব সময়, আলু ভর্তা দিয়ে খাচ্ছে, শাক দিয়ে খাচ্ছে, সবজি দিয়ে খাচ্ছে, শুধু অন্য কোনো তার ইয়া নাই। তার মানে এটা দিয়ে তার ডাইভার্সিটিটা দেখার চেষ্টা করছে। তো এটা যদি হ্যাঁ হয় তার মানে হচ্ছে তার অবস্থা ভালো না, আর না মানে হচ্ছে তোমার ঠিক আছে। তো এই 8টা থেকে তোমার রিকর্ডিং করে এখান থেকে ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল থেকে তোমার ফুড সিকিউরিটিটা তৈরি করে। তো ওইটার আমার একটা ডু ফাইল আছে, আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব। সো ডিটেইল বলতে আমি যা বোঝানোর চেষ্টা করছি যে আমার এরকম লার্জ স্কেল 85 পেজের অনেক সেকশন, অনেক টাইপের ডেটা আছে। So, আমি এক একটা সেকশনের এক একটা ইস্যু নিয়ে হয়তো লিঙ্ক করে কিছু করতে পারি। তো এই জন্যই তোমাদেরকে যাদের মানে সামনে তো মনোগ্রাফ করতেই হবে তোমাকে বাধ্যতামূলক। তো কেউ যদি এইচআইএস ডেটা নিয়ে যদি কিছু করতে চায় তাহলে এটা 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 করতে পারো। আমি আরো কয়েকটা ডেটা সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো। মনে করো বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, বিডিএইচএস ডেটা বলি আমরা, খুবই ইন্টারেস্টিং। হেলথ রিলেটেড যত ডিটেইল ইনফরমেশন আছে, হিউজ ডেটা আছে। কেউ যদি হেলথ ইকোনমিক্স এর সাথে রিলেটেড কিছু করতে চাও তাহলে ওখানে করতে পারো। ওইটার সবচেয়ে সুবিধা হলো ওইখানে ডেটাগুলো একেবারে ক্লিন করা, মার্জ করা, মাত্র 4টা মডিউল আছে, খুবই ইজি টু তোমার রিসার্চ করাটা ওইখানে খুবই ইজি। সো ডেটাগুলো সব মার্জ করা থাকে এইটা। আর একটা হচ্ছে এমআইসিএস ডেটা, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, এমআইসিএস একটা ডেটা আছে। ওইটাও মোস্টলি তোমার হাউস হোল্ডের হেলথ, অন্যান্য ডেমোগ্রাফি, আরো বিভিন্ন রিলেটেড তোমার ডেটা কালেক্ট করে। সো এইটাই তোমরা করতে পারো। আমি লাস্ট দিন তোমাদের মনে আছে কিনা আমি এমআইসিএস ডেটা দিয়ে কিন্তু তোমাদের ইয়ে দেখিয়েছিলাম, আহ এটা কি বলেছিলাম হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে একটা ইয়া দেখানো শুরু করছিলাম। সো ওটা কিন্তু এমআইসিএস ডেটা থেকে। তারপর হচ্ছে তোমার আহ ওয়ার্ল্ড ব্যাংকের কিছু সার্ভে আছে তোমার, ওই সার্ভেটা হচ্ছে এন্টারপ্রাইজ সার্ভে আছে, ওখানে এন্টারপ্রাইজ রিলেটেড কিছু ইনফরমেশন আছে। তারপর হচ্ছে তোমার বিবিএস এর কিছু ডেটা আছে, এলএফএস লেবার ফোর্স সার্ভে। সো লেবার ফোর্স রিলেটেড তুমি যদি কোনটা ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টর, তারপর হচ্ছে চাইল্ড লেবার আছে কিনা, অন্যান্য যে যে কিছু যদি কাজ করতে চাও, বা জেন্ডার ওয়েজ গ্যাপ আছে কিনা, এটা তুমি লেবার ফোর্স সার্ভে থেকে এটা ধরতে পারবা। সো এই এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে তুমি এই ধরনের ডেটা সেট গুলোর সাথে একটু পরিচিত হও, এবং তোমার কোনো রিসার্চ কোশ্চেন অ্যারাইজ করলে তুমি ওখানে একটু খুঁজে দেখতে পারো যে ওখানে কি কি ধরনের কাজ করা যেতে পারে। সো ওইটার জন্য সবচেয়ে বেটার ফিট হলো তুমি যে কোনো রিসার্চ করার আগে ওই কথাটা মাথায় রেখে তুমি কোশ্চেন নিয়ে দেখবা, কোশ্চেন নিয়ে সাথে তোমার রিসার্চ কোশ্চেনটা কিভাবে ফিট করা যায় এটাও দেখবা। আর কেউ যদি কোনো রিসার্চ কোশ্চেন খুঁজে না পাও, কোন রিসার্চ করতে কি রিসার্চ করবে সেটা না বুঝে, তাহলে কি করবা,
এই আমি যে সার্ভের কথা বলছি, এই সার্ভের কোশ্চেনিয়ার গুলো দেখবা। শুধু কোশ্চেনিয়ার দেখলে তুমি দেখবে একটা আইডিয়া জেনারেট হবে যে আচ্ছা আমার তো এটা ভালো লাগতেছে। তো কৃষিতে মনে করো কৃষির উৎপাদনের সাথে ফার্টিলাইজার ইউজের কেমন সম্পর্ক, কৃষির উৎপাদনের সাথে তোমার ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন আছে কিনা। সো এই ধরনের কিছু তুমি এখান থেকে হয়তো বের করতে পারবা। গুড। রেমিটেন্স নিয়ে যদি কারো কাজ করতে হয় তাহলে এই যে সেকশন 8 এর সিটে আছে, এটা তোমরা করতে পারো। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আমি তোমাদেরকে একটা ডেটা পাঠাই দেবো। এই ধরনের অনেকগুলো ডেটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে, আচ্ছা কে কথা বললে একটু বলবো, আমি অবশ্য মেসেজ দেখার ইয়ে থাকে না। তো যেটা হচ্ছে তোমার কোশ্চেনিয়ার দিয়ে দেবো, আমি এই ডেটা সেট সব দিয়ে দেবো, আমি কোড গুলা দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমরা এটা ইয়ে করার চেষ্টা করবো আর কি, করার চেষ্টা করবা। এখন দেখো আমরা একটা ডিরেক্টরি চেঞ্জ করব। সিডি বলতে হচ্ছে ডিরেক্টরি। তো আমি আমি এখন যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো, আমি এই ডেটা একটার সাথে একটা মার্জ করব, এখানের মধ্যে সব ডেটার চেঞ্জ গুলা বা অন্যান্য যা কিছু করব এই ফাইলের মধ্যে এখানে সব রাখবো আমি। অর্থাৎ আমি এই অংশের বাইরে যাব না। এখন যে ফোল্ডারের যে একেবারে লাস্ট যে অংশে আছে, যে ফোল্ডারে আছে, এই ফোল্ডারে আমি সব কাজ করব, চেঞ্জ গুলো আমি সব এখানে করব। আমার ডু ফাইলে আমি এই জিনিসটা করে দিচ্ছি। দেখো, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আমি একটা ডিরেক্টরি চেঞ্জ করে দিচ্ছি। So, এটা হচ্ছে তুমি এই অংশটা দেখো, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ইনভার্টেড কমার মধ্যে তুমি এগুলো সব ফেলবা। এখন এই যে কোন কোন ডিরেক্টরিটা তুমি চেঞ্জ করে কোথায় নিয়ে আসবা সেটা পেতে হলে তোমাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি। So, আমার এই যে দেখো ল্যাপটপের এই জায়গায় গিয়ে আমি একটা ক্লিক করব। দেখো এই যে একদম এই উপরে গিয়ে এই জায়গায় এখানে আমি ক্লিক করতেছি। দেখো আমার এটা ড্রাইভের কোন জায়গায় আছে পুরো লিঙ্কটা আমি এখান থেকে বের করছি। ই ড্রাইভে আছে, ব্র্যাকেট স্ল্যাশ স্ল্যাশ দেওয়া আছে বুকস স্ল্যাশ ইকোনোমেট্রিক্স 5th সেমিস্টার 1-200 ব্যাচ প্র্যাকটিক্যাল ডেটা এইচআইএস ডেটা। সো আমি এই অংশটা নিয়ে এখানে নিয়ে আমি ডিরেক্টরিটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমি যত ধরনের কাজ করব সব তোমার এটার মধ্যেই থাকবে। সো আমি এই যে ইনভার্টেড কমার মধ্যে এটা এটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলে আমার ডু ফাইলের আইডিয়াটা হলো তোমার কোড গুলা এট এ টাইম তুমি এখানে সেভ করে রাখবা। তুমি সবকিছু বারবার না করে কোনো চেঞ্জ করলে এখানে করবা, জাস্ট একবার এক্সিকিউট করলে তোমার পুরোটা রান হয়ে যাবে। তো দেখো আমি এক্সিকিউট করতেছি। এই পাশে হচ্ছে আমার খালি, এখনো কিছু ডেটা নাই। আমি এটা এক্সিকিউট করার পর আমাকে সে বলবে দেখো এখানে যাও, সেই মেমোরিতে রাখবো হচ্ছে আমি এখন তাকে যে ডেটাগুলোর কথা বলবো সেই ডেটাগুলো এই জায়গায় আছে, এইচআইএস ডেটা যেখানে আছে এখানে আছে। অর্থাৎ এই ড্রাইভের কোন জায়গায় আছে আমি তাকে ডিরেক্টরিটাতে এটা বলে দিছি। এখন দেখ আমি তাকে প্রথম বলতেছি আমার এই সেকশন হচ্ছে আমি হাউস হোল্ডের এডুকেশন এবং হেলথের ডেটাটা আমি মেজার করতে চাচ্ছি। তা আমি দেখো হেলথ রিলেটেড যে প্রশ্নগুলা, এডুকেশন এবং হেলথ রিলেটেড, সেই প্রশ্নগুলো হচ্ছে এইচ হাউস হোল্ড সার্ভে সেকশন 2B2। তো তুমি দেখো সেকশন 2B2 তে আমরা যদি যাই, এই যে দেখো দেখো সেকশন 2B2 তে জিজ্ঞেস করছে, শিক্ষা সংক্রান্ত এটা গত 12 মাসে নিম্নলিখিত শিক্ষা খাতে আপনার কত টাকা ব্যয় হয়েছে। দেখো
বলছে হচ্ছে ভর্তি ফি, বার্ষিক বেতন, প্রতিষ্ঠানের ফি, ডোনেশন, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, বেতন, নোট বই, পেন্সিল, জামা, গৃহ শিক্ষকের বেতন, কোচিং ফি, অন্যান্য সবকিছু মিলে কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সদস্যদের জন্য। এখন তুমি খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে পারো ইন্ট্রা হাউস হোল্ডের মধ্যে। কেউ যদি এরকম দেখতে পারো যে একই ধরনের কাছাকাছি বয়স, কিন্তু মেলদের এবং ফিমেলদের ক্ষেত্রে এডুকেশন এক্সপেন্ডিচারের মধ্যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন আছে কিনা, তো এই ধরনের কেউ যদি রিসার্চ করতে যাও তাহলে কিন্তু তোমাকে এই সেকশনে আসতে হবে। কিন্তু ওখানে কয়েকটা কন্ডিশন আছে। মনে করো কেউ যদি ইন্টারমিডিয়েটে পড়ে আর কেউ যদি ক্লাস 1-এ পড়ে, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য আমি বললাম কাছাকাছি বয়সের মধ্যে যারা আছে, মনে করো 1-2 বছরের ডিফারেন্স আছে, এরকম হাউস হোল্ড মেম্বারদের মধ্যে মেল ফিমেলের মধ্যে তোমার এডুকেশন এক্সপেন্ডিচারে কোন ধরনের ডিসক্রিমিনেশন আছে কিনা, এটা যদি কেউ করতে চাও, ইন্টারেস্টিং ভেরি এটা। তো এই সেকশন নিয়ে তোমরা করতে পারো। তো দেখো তার মানে সেকশন 2 পার্ট বি। এখন দেখো আমার এই ডেটাতে এই যে সেকশন 2 এই পার্ট বি এটা আছে। দেখো এটা যদি আমি খুলি, দেখো এটা আমি ট্যাব দিচ্ছি, এটা আবার কেটে দিচ্ছি, দেখো। সো আচ্ছা, সেকশন 2 পার্ট বি, বি এর আবার দুটো অংশ আছে, দাঁড়াও। এই যে বি 2 তে আছে 2B2, এখানে দেখো মেম্বার আইডি, অ্যাডমিশন ফি কত, অ্যানুয়াল ফি কত, টিউশন ফি কত, এখানে সবগুলো আছে। তো এখানে এখানে দেখো এই ডেটাটা আমি একটু ব্রাউজ করে 2-3টা জিনিস দেখাই। এই ডেটাটা দেখো, পিএসইউ বলতে আমরা যেটা বুঝি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। সো আমরা আমাদের যে এইচআইএস সার্ভে করে তারা হচ্ছে বাংলাদেশের যে গ্রাম এবং শহরের এরিয়াগুলাকে মনে করো 500টা এরিয়া ভাগ করে নেই 64টা জেলার মধ্যে। ওই 500টার মধ্যে প্রত্যেকটা এলাকা থেকে 20টা হাউস হোল্ড নেবে এভাবে করে। তো 500 × 20 করলে কত হয়, 10,000 হয়, তাই না? তো 10,000 মনে করো সার্ভে করলো। তো এইভাবে করে এগুলো হচ্ছে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। একেবারে লাস্ট ইউনিট কোথায় যাচ্ছে, তো ওখানকার হাউস হোল্ড আইডি, এক একটা হাউস হোল্ডকে এক একটা আইডি দেয়, 3 নাম্বার হাউস হোল্ড, এবং এরপর জিজ্ঞেস করছে তার মেম্বার কত। দেখো এখন দেখো তো 3 নাম্বার হাউস হোল্ডের মেম্বার একজন। এই যে দেখো এটা হচ্ছে মেম্বার আইডি আর এটা হচ্ছে হাউস হোল্ড আইডি। সো 32 নাম্বার পিএসইউ, 32 নাম্বার গ্রামের 3 নাম্বার হাউস হোল্ডের মেম্বার, 3 নাম্বার মেম্বার, ওর খরচ কত সেটা জিজ্ঞেস করছে। 32 নাম্বার সেম এলাকায় গেছে, এখন কিন্তু 3 নাম্বার হাউস হোল্ড নাই, 7 নাম্বার হাউস হোল্ডে গিয়ে সেখানে 4 নাম্বার একটা মেম্বার কোড আছে, ওই কোড, এই কোডটা আমার পর লাগবে অন্য কাজে, সো ওই কোডের ওই মেম্বারের ইনফরমেশন আছে। এখন দেখো এই যে 19 কবে আছে দেখো তো, স্যার 2বার দেওয়া। 2 বার আছে। এটা কি কারণে বলো তো, এনিওয়ান? স্যার একটা ঘরে দুইজন পড়াশোনা করে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে এই পরিবারের মধ্যে দুইজন মেম্বার আছে, দুইজন মেম্বারে পড়াশোনা করে। সেরকম কিছু কিছু পরিবার আছে, দেখো এখানে 2জন, আবার কিছু কিছু পরিবার আছে কেউ নাই। এই যে 57-তে 2জন, 83-তে 2জন, 105-এ 2জন, 107-এ 2জন, এই যে দেখো 119-এ কয়জন আছে, 3জন স্যার। 3জন। তার মানে এক একটা পরিবারে অনেক সময় 2জন থাকতে পারে, 3জন থাকতে পারে, এরকম। তো এখন দেখো আমি এই ডেটাটা বলতেছি, এই ডেটাটা আমাকে দিতে, আমি এইটা কেটে দিচ্ছি আপাতত। আমি এই ডেটাটা বলতেছি ইউজ দিস ডেটা। সো আমি মনে করো এই ডেটাটার নামটা হচ্ছে এইচএস সেকশন 2B2, এটা এটা আমি ওখানে কপি করে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি বললাম যে এই ডেটাটা ইউজ করো। দেখো তো এখন পর্যন্ত কিন্তু ফাঁকা, তুমি ডিরেক্টরিতে এখন পর্যন্ত ফাঁকা। So, আমি যখন এটা এই কোডটা রান করব, দেখো তো সাথে সাথে এখানে চেঞ্জটা চলে আসছে, দেখো এই ডেটাটা এখানে চলে আসছে, এই দেখো ডেটাটা এখানে চলে আসছে। দেন আমি তারা বললাম হচ্ছে ইজেন। ইজেন কমান্ডের কথা মনে আছে তোমাদের? ইজেন হচ্ছে একটা ফাংশনাল ফর্ম। দেখো ইজেন টোটাল আন্ডারস্কোর এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার বের করতে বলতেছে, ইকুয়ালস টু রো টোটাল
সেকশন 288A থেকে 8P পর্যন্ত। এখন দেখো 8A হচ্ছে অ্যাডমিশন ফি। তাহলে এই হাউস হোল্ডের অ্যাডমিশন ফি, অন্যান্য ফি, এই রো গুলোকে যদি আমি যোগ করি, দেখো তো আমার এখানে 3 নাম্বার পরিবার এর কথা জিজ্ঞেস করি, এর যদি এখানে ডেটা সবগুলোকে আমি যদি এখানে যোগ করি, তাহলে যোগ করার পর যে টাকাটা পাবো সেটা কি টাকা বলো তো? 8P পর্যন্ত এই পুরা সবগুলোকে আমি যদি যোগ করি, তাহলে কি এই মেম্বারের পিছনে এই পরিবারে গত 1 বছরে কত টাকা খরচ করছে। এরপরে দেখো এই 19 নাম্বারে গিয়ে যদি যখন 3 নাম্বার মেম্বারেরটা করব, একেবারে লাস্টে যদি আমি একটা ভেরিয়েবল জেনারেট করি, তাহলে এই সবগুলো, তাহলে আমি কি করব দেখো তো, আমি এইখান থেকে এই যে খরচ যেখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এর পর পর্যন্ত যা আছে সবগুলোকে আমি এই রো এর, মনে করো এই রো এর মধ্যে যারা আছে তার যেটা সবগুলো যদি আমি যোগ করি এক্সপেন্ডিচার গুলা, তাহলে এই পরিবারের ওই মেম্বারের পিছনে যত খরচ সেটা পাবো, এভাবে করে। তো আমি এই ফাংশনটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো খুব ভালোভাবে দেখবা, ইজেন টোটাল আন্ডারস্কোর এক্সপেন্ডিচার, মানে এটা হচ্ছে আমি একটা ভেরিয়েবলের নেম দিয়ে দিচ্ছি। ইজেন কেন দিচ্ছি জানো? এটার ভিতর আমি একটা রো টোটাল বলতেছি, ওই রো এর এই যে দেখো 8A থেকে 8P পর্যন্ত মাঝখানে একটা হাইপেন দিয়ে দেওয়া, মানে হচ্ছে ওই পুরাগুলা এর মাঝখানে যা আছে সবগুলা অ্যাড করে দাও। তো আমি তাকে এটা বললাম, দেখো ইজেন রো টোটাল এটা এক্সিকিউট করতেছি, এই যে দেখো এই পাশে এক্সিকিউট করা। তো আমি তোমাদেরকে ডু ফাইলের আগে একদিন দেখাইছি, দেখো এটা করার সাথে সাথে তুমি দেখবে একেবারে লাস্টে গিয়ে একটা দেখো টোটাল এক্সপেন্ডিচার একটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে এখানে। তো এটা যদি আমি আরেকটু দেখাই, তুমি দেখো 0 0 350 1450 1000 6000 4600 সব মিলে দেখো 13400 টাকা। তার মানে এই পরিবারের 3 নাম্বার পরিবারের 3 নাম্বার মেম্বারের পিছনে 13400 টাকা খরচ করছে, 7 নাম্বার পরিবার 4 নাম্বারের জন্য এত টাকা খরচ করছে। এখন দেখো এই ডেটাটা আছে কিসের, ইন্ডিভিজুয়াল লেভেল নাকি হাউস হোল্ড লেভেল বলো তো? ইন্ডিভিজুয়াল লেভেল। ইন্ডিভিজুয়াল লেভেল, গুড। আমি এখন এই ডেটাটাকে হাউস হোল্ড লেভেলে নেব। এখন বলতো হাউস হোল্ড লেভেল যদি নিতে হয়, তাহলে এই ডেটার মধ্যে দেখো তো এখানে আমি কি করব, দেখো তো 19 নাম্বারের, আমি এখানে দেখাই, এই যে 19 নাম্বারে কি করব বলতো? 19 নাম্বারের এই দুটাকে যোগ করে মিলে এই পরিবারের হবে, তাই না? এই দুজনের পিছনে এক্সপেন্ডিচার আমাকে যোগ করতে হবে, 50 নাম্বারের এই দুটাকে যোগ করতে হবে, তার মধ্যে আমাকে একটা ইউনিক তৈরি করে ফেলতে হবে। এখন দেখো পিএসইউ এবং হাউসহোল্ড আইটি এই দুটো মিলে ইউনিক হয়। এখন ইউনিকের ধারণাটা কি আমি তোমাদের বলি। ইউনিক ডেটার ক্ষেত্রে যদি মার্জ করতে যাও বা কলাপস করতে চাও, তোমাকে ইউনিক আইডেন্টিফায়ার লাগবে একটা। ইউনিক আইডেন্টিফায়ার হচ্ছে একটার সাথে আরেকটা মিল নেই। মনে করো 32 নাম্বার পিএসইউ এবং 3 নাম্বার, সো 32 দেখবা একাধিক আছে, তাই না? দেখো তো 32 একাধিক আছে, কিন্তু 32 নাম্বার পিএসইউ হাউস হোল্ড নাম্বার 3 এটা কিন্তু একাধিক নাই, সরি এটা একাধিক আছে, এটা একাধিক আছে। আমি যেটা করতে চাচ্ছি হচ্ছে শুধু পিএসইউ এবং হাউস হোল্ড এই দুটার মিলে আমি একটা সাম করব। এই সামটা করলে হাউস হোল্ড লেভেলে চলে আসবে, ইন্ডিভিজুয়ালটা বাদ চলে যাবে। এই যে দেখো এই ইন্ডিভিজুয়াল 4 4 এই দুটো চলে যাবে, চলে গিয়ে এই যে দেখো 19 নাম্বার, সরি এই 3 এবং 6 এই 19 দুইটা মিলে একটা হবে। তো এটা করার জন্য আমি যেটা করতেছি, দেখো কলাপস সাম। সো কলাপস সাম মানে হলো তুমি যখন কলামের মধ্যে একই এলিমেন্টের মধ্যে যদি একাধিক থাকে, দেখো একই হাউস হোল্ড একই পিএসইউ একের অধিক আছে কিছু কিছু ক্ষেত্রে, সো এই জন্য এই দুইটা মিলে আমি একটা করব। আমি আবার বুঝাচ্ছি, এই অংশটা টেকনিক্যাল। এই র ডেটার হচ্ছে তোমার এই জিনিসগুলো শিখতে হবে। দেখো 32 নাম্বার পিএসইউ 32 32, 19 নাম্বার পরিবার 19 নাম্বার পরিবার, তার মানে হচ্ছে 19 নাম্বার 32 নাম্বার পিএসইউ 19 নাম্বার পরিবার ডাবল আছে, কারণ এদের মেম্বার দুইজন পড়াশোনা। এখন আমি এই 19 এই 32 নাম্বার 19 একটা রাখবো,
একটা রেখে এই যেখানে একের অধিক আছে সেখানে এই দুটো মিলে আমি যোগ করে ফেলবো। যোগ করলে তখন আমার এই ডেটাটা ক্রিয়েট হবে হচ্ছে হাউজহোল্ড লেভেলে, কলাপস করে দেবো। তো দেখো এই কাজটাই আমি করতেছি এখানে, বলছি কলাপস সাম এডুকেশন এক্সপেন্ডিচার আন্ডারস্কোর টু বি দিয়ে আমি টোটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ কোন ভেরিয়েবলটাকে দেখো কলাপস সাম করে আমি তাকে একটা ভেরিয়েবল জেনারেট করতে বলতেছি। এডুকেশন এক্সপেন্ডিচার সেকশন 2 এর বি এর জন্য আমি আন্ডারস্কোর 2 বি দিছি, ইকুয়ালস টু টোটাল এক্সপেন্ডিচার, কোন ভেরিয়েবলটাকে করবে টোটাল এক্সপেন্ডিচার ভেরিয়েবলটাকে, বাই কোনটা দিয়ে, অর্থাৎ কোন দুটো নিয়ে ইউনিক হয় সেটা হচ্ছে হাউজহোল্ড আইডি এবং পিএসসি, এই দুটো মিলে। এখন দেখে এইটার সাথে সাথে যখন আমি এক্সিকিউট করব সব ডেটা ড্রপ করে সে আমাকে দেখো এই সব ডেটা ড্রপ করে দিবে, কিন্তু সে শুধু এইটাকে রাখবে কলাপস সামের ডেটাটা, পিএসসি এবং হাউজহোল্ড রাখছে আর হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তো তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে দেখো 3 নাম্বার পিএসইউ 1 নাম্বার হাউজহোল্ড এর কত 9 নাম্বার পিএসইউ এর 1 নাম্বার হাউজহোল্ড, তার মানে এই ডেটাটা এখন হাউজহোল্ড লেভেলে। এখন দেখো একটা ডেটাটা কি তোমার ডুপ্লিকেট আছে কিনা, অর্থাৎ এই ডেটাটা কি ইউনিক কিনা। ইউনিক হওয়া মানে হচ্ছে ওই পরিবার, ওই নামে পরিবার একটাই পাবো, একের অধিক পাবো না। কারণ একের অধিক যদি একই নেমে থাকে তখন আমার মার্জিং এর সমস্যা হয়, অর্থাৎ একটা ডেটা একটা সেকশনের ডেটা আরেকটা সেকশন আমাকে মার্জ করতে হয় ভবিষ্যতে, এটা আমাদের ম্যাসিভ স্কেলে করতে হবে। তো এটার জন্য সো আমি একটা কোড রান করতেছি, দেখো ডুপ্লিকেটস রিপোর্ট। তুমি দেখো পিএসইউ কিন্তু ডুপ্লিকেট আছে, অর্থাৎ একই নামে একই পিএসইউ 1 2 একাধিক আছে। দেখো বলতেছে ডুপ্লিকেট 3 নাম্বার পিএসইউ 3টা আছে, 5 নাম্বার পিএসইউ 5টা আছে, তার মানে এটা ইউনিক না, পিএসইউটা ইউনিক না। কিন্তু আমি যদি বলি যে ডুপ্লিকেটস রিপোর্ট পিএসইউ এন্ড হাউজহোল্ড, এখন দেখবে এটা ইউনিক। কি লিখছে দেখো তো, একটা আছে, অবজারভেশন হচ্ছে 9829 9829টা পরিবার। HIS 2022 তে 14,000 সামথিং হাউজহোল্ড আছে, তার মধ্যে 9,829টা পরিবার আছে যে পরিবারগুলোতে তোমার স্টুডেন্টরা আছে, এই জন্য 9,829 হয়েছে, 14,000 হয় না, কারণ কিছু কিছু পরিবার আছে যেখানে কেউ স্টাডি করে না। ফর এক্সাম্পল আমার ফ্যামিলি মেম্বার থেকে আসলে পড়াশোনা করে না, তার মানে আমার ক্ষেত্রে এই সেকশনটা ওপেন হবে না। এখন দেখো এরপর দেখো আমি এই ডেটাটাকে দেখো, এই ডেটাটা হচ্ছে ইয়ারলি। দেখো এইখানে প্রশ্ন করছে হচ্ছে কত, দেখো তো বলছে গত 12 মাসে। এখন আমি এটাকে যদি আমি মান্থলি নিয়ে যাইতে চাই আমি কি করব বলো তো, দেখো তো রিপ্লেস এডুকেশন টু বি ইকুয়ালস টু এডুকেশন 2 ডিভাইড বাই 12। আমি একবারই দিয়ে দিচ্ছি, আমি হয়তো আরেকটা ভেরিয়েবল জেনারেট করতে পারতাম কিন্তু আমি রিপ্লেস করে দিলাম যে এটাকে 12 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তার মানে আমার এই ডেটাটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি একই ভেরিয়েবলটাকে জাস্ট 12 দিয়ে ভাগ দিয়ে, তার মানে এটা আমার হচ্ছে মান্থলি ডেটা, মান্থলি এডুকেশন এক্সপেন্ডিচার। এক্সিকিউট করলাম, জাস্ট এখানে দেখো একটা ডেটা দিয়ে আমি দেখাই কিভাবে। এই ডেটাটা 14,300 আছে, এটা হচ্ছে 22,951, এটা মনে রাখো 14,300টা জাস্ট মনে রাখি। আমি এইটা যখন এক্সিকিউট করব সাথে সাথে দেখো এটা, এখন দেখো 14,300কে যদি 12 দিয়ে ভাগ দাও তুমি দেখবে 1191.66, এটা তার মানে হচ্ছে আমার এই কোডগুলো। দেন আমি এটাকে এই ভেরিয়েবলটা এই এবং সর্ট হাউজহোল্ড আইডি এবং পিএসইউ, এটা হচ্ছে ডেটাটাকে আমি সর্টিং করা আর কি, অর্থাৎ একটা সাজাচ্ছি। এই সর্টিংটা আমাকে অনেক সময় করতে হয়। এটাকে দেখো এইটাকে আমি সেভ করতেছি, এখন সেভ নাম দিচ্ছি এডুকেশন, একটা সেকশন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে বলছে রিপ্লেস, তার মানে আমার এই ডেটাটা অরিজিনাল ডেটা যেভাবে আছে সেভাবে রেখে দাও। এই চেঞ্জ করার পর আমি যে ডেটাটা এখন ক্রিয়েট করব তার নাম দিতে হচ্ছে এডুকেশন সেকশন B2, এটা আমি জাস্ট দিচ্ছি, কমা দিয়ে তোমাকে রিপ্লেস দিতে হবে। দেখবা সাথে সাথে আমার এখানে কিন্তু এখনো, তুমি যদি আমার এই সেকশনে যাও এখানে কিন্তু আমার এখনো ওরকম নামে কোনো ডেটা নাই, কোনো ফাইল নাই। আমি যখন এটা এক্সিকিউট করব, দেখো এটা যখন এক্সিকিউট করব দেখবো আমার ওখানে একটা এই ফোল্ডারে অটোমেটিক্যালি একটা
তৈরি হয়ে গেছে। তো আমি দেখাই নিচে, হয়তো নিচে চলে গেছে। এই যে দেখো তো, একদম লাস্টে দেখতে পাচ্ছ এডুকেশন সেকশন B2 দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এই অংশটা শেষ। এখন সেকশন 9-এ আমার একটা হেলথ রিলেটেড ডেটা আছে, আবার সেকশন 9-এ একটা অংশে গিয়ে তোমার এডুকেশনের কিছু ডেটা আছে। সো সেকশন 9D-তে তুমি দেখো, সেকশন 9D-তে আমার কিছু এডুকেশন ডেটা আছে। তো আমরা একটু সেকশন 9D-তে যাই। খুবই কমপ্লেক্স সত্যি বলতে। কি তুমি যদি আমাদের ডিপার্টমেন্টের একেবারে সবচেয়ে ভালো যে কাজ করে তাকেও যদি এরকম র ডেটা নিয়ে কাজ করতে বলো, মানে অনেক টাইম কনজিউমিং, অনেক কিছু তাকে জানতে হয়, অনেক সময় লাগে একটা ডেটা ক্লিন করে। সো আমরা যেরকম স্ট্যাটা রিগ্রেশন রান করি মানে খুব স্মুথলি, জাস্ট র্যাগ X Y এভাবে দিয়ে, কিন্তু এটা করার পিছনে যে ডেটাগুলো ক্লিন করে নিয়ে আসতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এগুলোর পিছনে, বিশেষ করে HIS ডেটা, লার্জ স্কেলে যে ডেটাগুলো আছে সেখানে। সো সেকশন 9D2। কত থেকে কত একটু দেখি, সেকশন 9D2। এই যে এখানে কিছু ইনফরমেশন আছে যে তোমার রেজিস্ট্রেশন ফি, তারপর হচ্ছে দেখো বিশেষ প্রশিক্ষণ বাবদ কোনো টাকা খরচ করছে কিনা, তারপর হচ্ছে দেখো বোর্ডিং বা হোস্টেল, ছাত্রী হোস্টেলের ভাড়া, টিপস বিভিন্ন, তারপর হচ্ছে আরো কয়েকটা, এখানে না টিপস না, এখানে অবশ্যই আর একটা উপরে দেখো। সো দেখো প্রাইমারি স্কুলে যারা আছে তাদের ডেটা। সো দেখো 79 থেকে আমার 92 93 পর্যন্ত এই ডেটাগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড। আমি কি করছি দেখো, আমি সেকশন 9D2 একটা ডেটা আছে, এই ডেটাটাকে আমি এখন ওপেন করতেছি। দেখো এখন আমি একটু আগে সেভ করে ফেলছি, এখন এই ডেটাটা শেষ, এখন আমি এটা নিয়ে আসবো। দেখো সেকশন 9D2 ইউজ, এইটা করার সাথে সাথে তুমি দেখো এই ডেটাটা কিন্তু 1,49,986, কারণ 14,000 হাউস হোল্ডের এক একজনের এক একটা ডেটা পয়েন্ট আছে, কোন আইটেম কতটা নিছে, কতটা কনজিউম করছে, হিউজ ইনফরমেশন আছে, সেই জন্য এখানে একের অধিক ডেটা আছে। তো মনে করো একটা পরিবারে এখানে 10টা তার ইনফরমেশন এখানে দিছে। মনে করো এই D2 এর, মনে করো কে স্বর্ণ কিনছে, তারপর হচ্ছে বেনিটি ব্যাগ কিনছে, এই ধরনের আইটেম অনুযায়ী তোমার খুলে ফেলছে, প্রত্যেকটা আইটেম অনুযায়ী এক একটা খুলছে। তা আমার আসলে ওই আইটেম গুলো দরকার নাই, আমার 79 থেকে 89 এবং হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে 91 থেকে 93, এই ডেটাগুলো এইগুলো লাগবে, বাকিগুলো আমি ফেলে দিচ্ছি। দেখো জেন এডুকেশন এক্সপেন্ডিচার 9D2 ইকুয়ালস টু, দেখো সেকশন 9D2 005, এটা আগে একটু বোঝার চেষ্টা করি।
সেকশন 9D2005, তার মানে হচ্ছে এই আইটেমের পিছনে তার খরচ কত গত 12 মাসে। তাহলে আমি একটা যেহেতু মান্থলি নিয়ে আসতেছি, আমি এই আইটেম গুলা যে সকল, এই যে আইটেম কোড অনুযায়ী যে সকল পরিবার গুলার মধ্যে আছে তাদের তাদেরকে রেখে, শুধু তারা হলে তাদের এই ভ্যালু গুলাকে 12 দিয়ে ভাগ করতে বলছি। দেখো বলতেছি, এই যে একটা ভেরিয়েবল জেনারেট করে এডুকেশন এক্সপেন্ডিচার 12, যাদের এই কোড গুলাতে যাদের আনসার আছে শুধু তাদের জন্য। তো আমি এটা এক্সিকিউট করতেছি। এখন দেখো দেখো অনেকগুলো ডেটা ড্রপ করে যাবে। আচ্ছা, এখন ড্রপ পরে নাই, আমি এখন ড্রপ একটু পরে করতেছি। দেখো So, এখানে তুমি দেখবা এই এই যে দেখো সবগুলা এই ডট মানে হচ্ছে মিসিং, কারণ ওই পরিবারগুলো এই আইটেমে কোনো খরচ করে নাই। তো দেখো এই যে দেখো সরকারি, এই যে দেখো গভর্নমেন্ট স্কুলের কোনো খরচ দিচ্ছে, এখানে এখানে এই আইটেমটা আছে এই পরিবারের। এখানে আর পরিবার আছে বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়ে মনে হয় ভর্তি করা আছে, এটা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় খরচ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের পরেরটা এইভাবে করে। অর্থাৎ মিসিং ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার এই এই মিসিং গুলা তো হচ্ছে ওই আইটেম গুলা নাই, আর যেগুলো ডেটা আছে সেগুলো হচ্ছে ওই আইটেম গুলো আছে। এখন আমরা যদি এটা দেখি, দেখো এরপরে কলাপ সাম করতেছি। দেখো এই কোডটা আমাকে অনেকবার ইউজ করতে হচ্ছে। দেখো কলাপ সাম এডুকেশন এক্সপেন্ডিচার 9D2 ইকুয়ালস টু এডুকেশন 9 এক্সপেন্ডিচার D2, ওই ভেরিয়েবল সেম ভেরিয়েবলটা কমা দিচ্ছি বাই হাউসহোল্ড আইডি এবং পিএসইউ, কারণ হাউসহোল্ড আইডি এবং পিএসইউ টি ইউনিক, এই জন্য এটা অনুযায়ী করতেছি। আমি হাউসহোল্ড লেভেলের ডেটাটাকে নিয়ে যাচ্ছি। তো এটা করতেছি। যায় না কেন? দেখো এক্সিকিউট করলাম, কল অফ সাম, এটা এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার সাথে সাথে দেখো আমার 13,959 আছে। 59টা থাকার পরে দেখো যেগুলো আছে সেগুলা, যেগুলো খরচ আছে সেগুলা এটা খরচটা আছে, আর যেগুলো নাই সেগুলাকে জিরো দিয়ে দিছে। তো ওই হাউস হোল্ড লেভেল যেগুলাতে এই 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 ধরনের খরচ করে না তাদেরকে জিরো দিয়ে দিছে। তো তার মানে হচ্ছে এখানে হচ্ছে তাদের মান্থলি খরচ এত টাকা করে আমার কিছু ইনফরমেশন আছে। এটাকে আমি সেভ করতেছি হচ্ছে ইনভার্টেড কমা এডুকেশন এক্সপেন্ডিচার সেকশন 9D2 থেকে আমি এটা পাইছি। ওকে, এক্সিকিউট করে দিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমার এডুকেশন এক্সপেন্ডিচার। সো আমরা একটা তার মানে হচ্ছে আমার এডুকেশন এক্সপেন্ডিচার দুটা সেকশন থেকে নিচ্ছি, একটা হচ্ছে সেকশন B2 আর আরেকটা হচ্ছে সেকশন 9D2, এটা থেকে। তার মানে এখন আমরা যাব হচ্ছে হাউস হোল্ডের হেলথ এক্সপেন্ডিচারে। হেলথ এক্সপেন্ডিচারের অনেকগুলো সেকশন আছে, সব সেকশন নিয়ে আমাদের কাজ নাই। আহ, যে যে সেকশনে হেলথ রিলেটেড এক্সপেন্ডিচার আছে শুধু সেগুলা। সো হেলথ রিলেটেড অনেক সেকশন আছে যেখানে শুধু এক্সপেন্ডিচার রিলেটেড আছে, সেটা আমি যাচ্ছি। প্রথম 9D1 কোড, দেখো এখানে কোড বলতেছি 177 থেকে বেশি, 177 বা তার থেকে বেশি, কিন্তু 201 এর নিচে যেগুলা। এখন দেখো 9D1 আমরা এখানে যাই, আমরা 9D2 ছিলাম। এই যে দেখো 177, দেখো তো চশমা, হিয়ারিং এইড, সার্জিক্যাল বেল্ট, গ্লাস আই, স্ক্র্যাচ, তারপর ব্লাড প্রেশার মেশিন, তারপর হচ্ছে তোমার হুইল চেয়ার, মেডিকেল মাসেজ উপকরণ, তারপর হচ্ছে তোমার কৃত্রিম দাঁত কিংবা হচ্ছে অন্যান্য তোমার পা থাকলে সেটা, তারপর হচ্ছে স্পেশাল বেড, মেডিকেল বেড, তো হচ্ছে বিভিন্ন ধরনের। দেখো এখানে কতটুকু আছে, হচ্ছে 201 পর্যন্ত। দেখো 201 পর্যন্ত হাসপাতাল সেবা থেকে শুরু করুন না সব, তো 201 পর্যন্ত। তো বাকি এটার অনেকগুলো ডেটা আছে। দেখো বালতি, জগ, এগুলো তো আর আমার হেলথ এক্সপেন্ডিচারের মধ্যে নাই। তো আমি শুধু 177 থেকে 201 পর্যন্ত এগুলোকে নিচ্ছি। তো এগুলো যেহেতু ইয়ারলি ডেটা আছে, আমি সেটাকে মান্থলি কনভার্ট করতেছি। দেখো
আমি এখন ওই 9D সেকশনটা ইউজ করতেছি, ইউজ এটা করার পরে আমি দেখো আমার এইখানে 9D সকল ডেটা চলে আসছে। এখন আমি কম্পোনেন্ট রাখবো হচ্ছে শুধু এই যে দেখো জেনারেল জেন হেলথ আন্ডারস্কোর এক্সপেন্ডিচার আন্ডারস্কোর 9D1, আমি 9D1 থেকে এটা করতেছি। তারপর হচ্ছে ইকুয়ালস টু ওই যে যে ভ্যালুটা যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা নিচ্ছি 9D1005 এটা, এন্ড ডিভাইড বাই 12 করতেছি, এটাকে মানতে নিয়ে যাচ্ছি ইফ কোডিংটা বলে দিচ্ছি 177 থেকে 201। এটা আমি নিয়ে এখানে এক্সিকিউট করে দিচ্ছি, তুমি দেখবে একটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে এখানে। এই দেখো হেলথ এক্সপেন্ডিচার 9D1। তো এখানে যে কম্পোনেন্ট গুলার কথা আছে তুমি শুধু সেগুলা দেখবা। দেখো এখানে নাই 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 নাই, এইখানে আছে দেখো 83। তাহলে 83 তে কোথায় আছে আমরা দেখি, এই যে দেখো ডক্টর ফি, দেখো ডক্টর ফি এর কথা আছে, সেই জন্য এই দেখো ডাক্তারের ফি আছে। এরপরের পরেরটা তো আছে, পরের পরিবার তো আছে, এরপরে অনেকগুলা পরিবার নাই, এখানে আছে একটা খরচ আছে, সেটা হচ্ছে সার্জিক্যাল একটা কম্পোনেন্ট আছে, সেটা এইভাবে করে আমার আছে। এখন আমি এই ডেটাটাকে আমি হাউজহোল্ড লেভেলে নিয়ে যাব, অর্থাৎ হাউজহোল্ডের খরচ কত। দেখো কলাপসাম এই হাউজহোল্ড হেলথ এক্সপেন্ডিচার 91 ইকুয়ালস টু হেলথ এক্সপেন্ডিচার 91 একই রাখছি বাই হাউজহোল্ড এবং পিএসসি, এটা দিয়ে আমি এক্সিকিউট করলাম। এটা তো হ্যাঁ, এটা এক্সিকিউট করলাম, করার পরে দেখো এটা আমার এই যে দেখো অন্যান্য ডেটা বাদ দিয়ে 14,229টা পরিবারের তোমার হেলথ রিলেটেড ডেটা আছে। আমরা দেখি কি পরিমাণ খরচ করে, কারো 141, কারো 50। তো এত এত কম ভাইবো না এখানে, মানে আরো আরো সেকশনের হেলথ এক্সপেন্ডিচার ডেটা আছে। তো তোমাদের মনে হতে পারে 20 টাকা কিসের খরচ, এগুলো হচ্ছে কিছু কম্পোনেন্টের খরচ আর কি, আলাদা আলাদা। তো এখানে এই ডেটাটা আছে। ওকে, সো 9D1 এর এই অংশটা আছে। আমি এখন কি বলবো হচ্ছে এখন এই কেবল এইটাকে সেভ করতেছি, সেভ সেভ এই সেকশন, এটা এক্সিকিউট করে দিচ্ছি আমি। তো দেখো আমি বারবার এটা না করে আমি যেটা করতেছি, এটা ধরে দেখো এটা সিলেক্ট করে কন্ট্রোল কন্ট্রোল ডি দিচ্ছি। সো কন্ট্রোল ডি দিলে এটা এক্সিকিউট হয়ে যায়। তো দেখো এই ফাইলটা তুমি দেখবে সেকশন হেলথ এক্সপেন্ডিচার সেকশন 9D1। আমার এখানে যদি যাও এই ভেরিয়েবলের শেষে দেখো হেলথ এক্সপেন্ডিচার 9D1 এরকম একটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা আহ এই যে মার্জিং এর আগ পর্যন্ত, দেখো মার্জিং এর আগ পর্যন্ত আমি হেলথ এক্সপেন্ডিচার আরেকটা আছে এই অংশটা, এটাকে বুঝিয়ে দিব নাকি তোমাদেরকে ডু ফাইলটা দিয়ে দিলে তোমরা করতে পারবা? একটু আনসার দাও দ্রুত। করতে পারবো স্যার। ওকে, তাহলে 9D এই যে এই হেলথ এক্সপেন্ডিচার 3A সেকশন 3 থেকে যেটা আছে এটা তোমরা করে নিও। ওকে, তাহলে তোমাদের প্রথম কাজ হলো এই ডু ফাইল গুলা এবং আমি যতগুলো ডেটা পাঠাবো সবগুলা একটা ফোল্ডারে রাখবা। ফোল্ডারে রাখার পরে প্রথম কাজ হলো এখানে গিয়ে এই যে ডিরেক্টরিটা তোমার ডু ফাইলে, আমি যে ডু ফাইলটা দিচ্ছি ডু ফাইলে তোমার এই ডিরেক্টরিটা চেঞ্জ করবে। এই ডিরেক্টরি কিন্তু আমার ডিরেক্টরি, তো তুমি তোমার ডিরেক্টরিতে এই যে ইনভার্টেড কমার মধ্যে ওইটা নিয়ে আসবা। ওটা আমি একদম শুরুতে বলতেছি কিভাবে করতে হবে। করার পরে তারপর ওই ওই ফোল্ডারে এই দেখো আমি এইচএইচ ডেটা যেটা আছে সেখানে রাখছি, তো ওই ফোল্ডারে ডেটাগুলো সব ফেলবা, ডু ফাইলটা ওইখানে ফেলবা। ফেলার পরে এইটা একটার পর একটা এক্সিকিউট করবা, দেখবা তোমার এখানে চেঞ্জ হয়ে হয়ে কিভাবে হয়। সো আমি আমি সবাইকে একটু বলতেছি, তুমি জাস্ট আগামী 2 দিন একটু 1-2 ঘন্টা করে সময় দাও। এটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। আর আমি যে এক্সামটা নেবো ওইটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামে 2 দিন পরে। So একটু
একটু মাথায় রেখে আর কি ওভাবে করে প্রিপেয়ার থাকতে। আমি কিন্তু এই ধরনের কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে তোমাদেরকে বলবো এই সেকশনের এটা করো। আর লাস্টে গিয়ে এখানে মার্জিং এর একটা ইস্যু আছে, এই মার্জিংটা আমি তোমাদেরকে কালকে একটা ক্লাস নেব, কালকে ক্লাস নিয়ে আমি মোটামুটি স্ট্যাটাস যতটুকু আছে সেটা শেষ করাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার আমাদের ইন কোর্সের মার্কস কবে দেওয়া হবে? ইন কোর্সের মার্কসটা দেখে আমি হয়তো 3-4 দিন সময় দাও, তোমাদের নেক্সট মানে তোমাদের ফাইনাল এক্সামের আগে পাবা ফর শিওর, ঠিক আছে? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, তাহলে যেতে পারো। আমি তোমাদেরকে ওখানে আমি ডেটা যেগুলো সেগুলো তোমাদের একটা জিপ ফাইল করে দেবো, সো জিপ ফাইল থেকে তোমরা বের করে নিয়ে আর কি এগুলা সবগুলা এক জায়গায় করে রাখবো আর কি, আমি আনজিপ করে তারপর আমি আমি তোমাদেরকে ফুল ডেটা সেটটাই দিয়ে দেবো, ফুল ডেটা সেট কোশ্চেনিয়ার আমার কিছু ডু ফাইল আছে, ওই ডু ফাইল গুলো সহ সব দিয়ে দেবো, তো টেনশন করার কিছু নাই, পুরো ডেটা সেট সব দিয়ে দেবো। ওকে,